symbolic interactionist approach. ফ্যামিলির মধ্যে সিম্বলিক ইন্টারাকশনিস্ট অ্যাপ্রোচ হচ্ছে দুই ধরনের অ্যাপ্রোচকে আমরা পয়েন্ট আউট করি। একটা হচ্ছে প্রিন্সিপাল অফ লিস্ট ইন্টারেস্ট আর একটা হচ্ছে ডুইং জেন্ডার। আমি প্রথমে ডুইং জেন্ডার নিয়ে কথা বলি। ডুইং জেন্ডারটা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে ফ্যামিলি মানে একজন আহ, ছেলে এবং একজন মেয়ে বা একজন পুরুষ বা একজন মহিলা যেই ওয়েতে বিহেভ করে এবং তাদের এক্সপেকটেশন অথবা হচ্ছে তাদের তাদের থেকে অন্যদের এক্সপেকটেশন, এই সবকিছু আসলে কখনোই বায়োলজিক্যাল বিষয় না। রাদার ফ্যামিলি থেকেই আসলে শেখানো হয় যে মানে ছেলে হিসেবে কে কোন ওয়েতে বিহেভ করবে, মেয়ে হিসেবে কে কোন ওয়েতে বিহেভ করবে। ধরে নেন আম, সাইফ, আপনি আমাকে বলেন যে যদি কোনো আপনাকে যদি এটা বলা হয়, আমি যদি বলি যে আম, কোনো একটা ছেলে বাচ্চার বার্থডে, হ্যাঁ, তার জন্য গিফট কিনেন, আপনি কোন ধরনের গিফট কিনবেন? ম্যাম আমাকে বলছেন? জি জি জি। ম্যাম, আমার মাই নিকনেম ইজ সাকিব। আচ্ছা, ঠিক আছে, সাকিব বলেন। আহ, আহ, ছেলে বাচ্চার জন্য যদি তার বয়স 5 থেকে 10 বছর হয়, আমি তার জন্য ক্রিকেটের খেলনা কিনতে পছন্দ করব বা গাড়ি কিনতে পছন্দ করব। আর যদি সেম এইজের একটা মেয়ে বাচ্চাকে আমি বলি যে আপনি গিফট দেন? সেক্ষেত্রে আমি হয়তো কোনো পুতুল বা এই ধরনের কিছু কিনতে পছন্দ করি। এক্স্যাক্টলি। হ্যাঁ, এটাই এটাই হওয়ার কথা। এখন পয়েন্টটা হচ্ছে যে আমাদের সাকিব হচ্ছে এইটাই, এই গিফটটাই কেন দিলেন? কেন উনি কিন্তু জেন্ডারের উপর ভিত্তি করে দিলেন, মানে এইজ এক জিনিস, এইজের কথা আমরা না বলি, আমরা দেখি যে জেন্ডারের উপর ভিত্তি করে দিচ্ছেন। মানে হচ্ছে যে একটা ছেলেকে কিন্তু সে বারবি ডল দিবে না। হ্যাঁ, এখন এবং বাচ্চাটাও কিন্তু এক্সপেক্ট করবে না যে তাকে বারবি ডল দেওয়া, সে বারবি ডল পাবে। এখন পয়েন্টটা হচ্ছে যে এই যে এক্সপেকটেশন গুলো বা কিভাবে করে সে বিহেভ করবে, কি নিয়ে খেলবে, দেখেন মেয়ে বাচ্চাদেরকে নর্মালি কি দিয়ে গেম মানে খেলতে বলা হয়, সেটা হচ্ছে আপনার দিয়ে খেলবেন। মেয়ে বাচ্চারা হচ্ছে ওই যে কুকিং কিচেন সেট, তারপরে হচ্ছে ডলস, এগুলো দিয়ে কিন্তু খেলে। আর ছেলে বাচ্চাদের দেখবেন যে তারা রোবট, তারপরে কার্স, দেন হচ্ছে আপনার যে যে ইগুলো গানগুলো, যে রাইফেল গানগুলো ভর করে, হ্যাঁ, বিভিন্ন শব্দ করে, হ্যাঁ, তারপরে হচ্ছে এরকম টাইপের স্টাফ নিয়ে বেশি খেলে। হ্যাঁ, সো এটার কারণটা ডুইং জেন্ডারে বা সিম্বলিক ইন্টারাকশনিস্ট থিওরিস্টরা বলছে যে ফ্যামিলি আসলে সিম্বল মানে সিম্বলিক ওয়েতে বিভিন্ন মিনিং এস্টাবলিশ করে। যে যখন হচ্ছে আপনাকে দেখা যাচ্ছে যে বাচ্চাদেরকে, মেয়ে বাচ্চাদেরকে এভাবে করে শেখায় যে মানে ইউ হ্যাভ টু বি মডেস্ট, হ্যাঁ, একটু শাই হবেন, হ্যাঁ, বা আপনি খেয়াল করবেন এরকম করে আমরা অনেক সময় কথাবার্তা বলি বা মারা বাবারা এভাবে করে কথাবার্তা বলে, ফ্যামিলি মেম্বার্সরা, যে হ্যাঁ আমার ছেলেটা হয়তো একটু এভাবে করে বলে না যে আমার ছেলেটা তো হচ্ছে অনেক বদরাগী, আর বলেন না, এটা এটা করে দিতে হয়, ওটা করতে হয়, না হয় এত রেগে যায়। হ্যাঁ, তো মানে আমি বলতে চাইছি এটা খুবই লাইটলি হয়, যাতে ছেলেদের তো একটু রাগ বেশি থাকতে পারে। অন দি আদার হ্যান্ড দেখা যাচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে বলবে কি যে আমার মেয়েটা এত বদমেজাজি, মানে এত বেয়াদব ভাবি, কোনো কথা শোনে না। হ্যাঁ, তো আপনি দেখা যাচ্ছে যে এই যে টোনটা খুব ইম্পর্টেন্ট। যে একদিক থেকে ছেলেদেরকে একটু রাগ টাগ হলে এখন কি আর করবেন, ছেলে মানুষ একটু রাগ তো হতেই পারে, এই যে আইডিয়াটা, সিম্বলিক ইন্টারাকশনিস্টরা বলছে যে এই আইডিয়া গুলো কিন্তু হচ্ছে বাচ্চাটা জন্মানোর পরেই বায়োলজিক্যালি পেয়ে যায় না, এরা পায় হচ্ছে অ্যাকচুয়ালি ফ্যামিলি থেকে, যে ফ্যামিলি আপনাকে কিভাবে তৈরি করছে। মানে এবং একটা করা হয়েছিল, রিসার্চ করা হয়েছিল, আপনাদের বইয়ের মধ্যে মেনশন করা আছে যে একদম লাস্ট স্টেজ ক্যান্সার রোগী, এরকম বেশ কিছু ক্যান্সার রোগীর উপরে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল যে কোন ক্যান্সার রোগী মানে মেল এবং ফিমেলের মধ্যে লাস্টের দিকে তাদের অ্যাক্টিভিটিস গুলো কি কি ফ্যামিলির জন্য। সো এখানে দেখা যাচ্ছে যারা মেল ক্যান্সার রোগী ছিল লাস্ট স্টেজ এবং তারা মানে প্রিটি শিওর যে তারা মারা যাবে, হ্যাঁ, আহ, এই এরা কি করেছে, ফিনান্সিয়ালি
তারা মারা যাওয়ার পর ফিনান্সিয়ালি ফ্যামিলি কিভাবে করে একটু বেটার কন্ডিশনে থাকবে, হ্যাঁ সেটা নিয়ে তারা কাজ করার চেষ্টা করেছে। অনেক তারা কেউ কেউ হচ্ছে তারা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেছে, কেউ কেউ বিভিন্ন হচ্ছে ইন্স্যুরেন্সের জন্য টাকা দিয়ে মানে ইন্স্যুরেন্স কিনে রেখেছে। তারপরে এরকম বিভিন্ন টাইপের কিছু কিছু প্ল্যান, কিংবা হচ্ছে বাচ্চাদের হচ্ছে আপনার এডুকেশনের জন্য লোন, হ্যাঁ বা এডুকেশনের জন্য কোনো কোনো জায়গায় ইনভেস্টমেন্ট, এরকম বিভিন্ন কাজ করে রেখেছে। হ্যাঁ, অন দি আদার হ্যান্ড দেখা যাচ্ছে ফিমেলরা মোস্টলি হচ্ছে তারা ট্রাই করছে যে একটু কেয়ার গিভিং টাইপের অ্যাক্টিভিটিস এর ব্যাপারে, যে তারা সে যেরকম এরকম করে কিছু ফিমেল ছিল তারা এনকোয়ারি করার বা প্ল্যান করার ট্রাই করছে যে তারা মারা যাওয়ার পর কি হাজবেন্ড কি আরেকটা বিয়ে করবে কিনা, হ্যাঁ করলেও কাকে করলে বেটার হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে আম, তারা অনেকেই দেখা গিয়েছে ট্রাই করেছে যে আম, তাদের মানে মহিলারা তাদের বাবা মায়ের ফ্যামিলির কাছাকাছি তাদের ফ্যামিলিকে রিলোকেট করতে, মানে হচ্ছে সে মারা যাওয়ার পরও যেন তার ফ্যামিলি তার বাবা মায়ের কাছাকাছি কোনো জায়গায় থাকে। হ্যাঁ, সো দ্যাট হচ্ছে তার বাবা মা বা তার বোন বা তার ফ্যামিলির কেউ না কেউ তাদেরকে একটা সাপোর্ট দিতে পারে। হ্যাঁ, আহ তারপরে অথবা দেখা গিয়েছে যে অনেক সময় লং টার্ম যে বিভিন্ন ন্যানি সার্ভিস আছে বা বিভিন্ন হেল্পিং হ্যান্ড সার্ভিস আছে, হ্যাঁ এরকম সার্ভিসের সঙ্গে তারা হচ্ছে একটা লং টাইম কন্ট্রাক্ট করে করে যাওয়ার ট্রাই করেছে যে ওকে মানে সে মারা যাওয়ার পর হয়তো বা তার বাচ্চা 15-16 বছর হওয়ার আগ পর্যন্ত হচ্ছে যেন এই সার্ভিসটা তারা পায়। মানে পয়েন্টটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে মেয়েরা না খুবই কম ফিনান্সিয়াল সিকিউরিটি বা ইকোনমিক সিকিউরিটি নিয়ে কথা বলে বা কাজ করেছে, রাদার তারা কাজ করেছে হচ্ছে যে ডে টু ডে লাইফে কেয়ার গিভিং অ্যাক্টিভিটিস গুলো যেন হচ্ছে তারা মানে ফ্যামিলি প্রপারলি পায়। সো এখানে সিম্বলিক ইন্টারাকশনিস্টরা বলছে যে মানে থ্রু আউট দ্য লাইফ আপনি যখন একদম ছোটবেলা থেকে আহ মানে বড় হতে হতে আপনাকে একটা নির্দিষ্ট ওয়েতে যখন ফিমেল হিসেবে আপনার কিছু কাজ এবং বা কিছু কন্ট্রিবিউশন, এবং মেল হিসেবে আপনার কিছু কাজ বা কন্ট্রিবিউশন বা কোনভাবে আপনি বিহেভ করবেন, কি সোসাইটি আপনার কাছ থেকে এক্সপেক্ট করে, এই সবকিছু আপনাকে শেখানো হয় রাদার দ্যান এটা আপনি বায়োলজিক্যালি অ্যাকোয়ার করেন। দ্যাটস দ্য পয়েন্ট। ওকে, সো এই জন্য বলা হয় যে ফ্যামিলির একটা মানে মেইন কাজ হচ্ছে যে জেন্ডার বেসড যে বিহেভিয়ার গুলো সেইগুলো সিম্বলিক ওয়েতে তাদের ইদেরকে বাচ্চাদেরকে শেখানো। ওকে, এবং এটাই হচ্ছে সিম্বলিক ইন্টারাকশনিজমের একটা থিওরি বা একটা আইডিয়া। আরেকটা আইডিয়া হচ্ছে প্রিন্সিপাল অফ লিস্ট ইন্টারেস্ট। প্রিন্সিপাল অফ লিস্ট ইন্টারেস্টটা হচ্ছে যে বলছে আমাদের সিম্বলিক ইন্টারাকশনিস্টরা বলছে যে একটা ফ্যামিলিতে বা যে কোনো রোমান্টিক রিলেশনশিপে, এটা মানে যা হচ্ছে ফ্যামিলি হতেও পারে নাও হতে পারে, বাট যে কোনো রোমান্টিক রিলেশনশিপে পাওয়ার তার হাতেই থাকবে যে রিলেশনশিপের মধ্যে লেস কমিটেড। এটার মানে ধরে নেন যে আপনাদের এরকম ম্যাম আপনারা কি বলেন, এরকম লেস কোন কি বুঝিনি। কমিটেড কমিটেড কমিটমেন্ট কমিটমেন্ট হ্যাঁ, কমিটমেন্ট থেকে ভার্বটা হচ্ছে কমিটেড। আচ্ছা, সো আমি আপনাদেরকে একটু ইজি করে বলি যে আপনাদের এরকম দেখবেন যে কোনো না কোনো ফ্রেন্ড আছে যারা যাদের মধ্যে এরকম একটা হয়তো বা গার্লফ্রেন্ড হচ্ছে, ঝগড়া টগড়া হয়েছে অ্যান্ড এভরিথিং, হ্যাঁ বিশাল বড় 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 টেক্সট দিচ্ছে। হ্যাঁ, আর যিনি বয়ফ্রেন্ড উনি হয়তো সিন করে লিখে রেখে দিলেন, অথবা ওকে কে, অথবা ওই যে হুম, ওই যে HMMM। আমি একবার শুনছিলাম যে একটা মেয়ে হচ্ছে আর মানে আমাদের ইউনিভার্সিটিতেই, হ্যাঁ এরকম করে বলছে, দোস্ত হুম দিয়েছে, আমি এত বড় বড় টেক্সট দিয়েছি হুম দিয়েছে, কিন্তু হচ্ছে জাস্ট HM, হ্যাঁ 3-4টা একসঙ্গেও এম দেয়নি, হ্যাঁ বা 2-3টা এমও দেয়নি, জাস্ট আর এম। হ্যাঁ, সো মানে আপনি দেখেন মানে উম, আমরা হাসাহাসি করছি, আপনারাও হাসাহাসি করছেন, কিন্তু বাট শি ওয়াজ হার্ট। হ্যাঁ, তো আবার দেখবেন যে
এই যারা হচ্ছে এরকম অনেকে আছে যে তারা দেখবেন যে রিলেশনশিপে অনেক ইফোর্ট দিচ্ছে, অনেক ইমোশনাল লেবার দিচ্ছে, হ্যাঁ, মেয়ে অথবা ছেলে এনিহাউ, হ্যাঁ, কিন্তু দেখবেন যে অপর পাশ থেকে তারা ওই লেভেলের কমিটমেন্টটা, ওই লেভেলের আম কি বলবো, যে বাংলায় যদি বলি পাত্তা পাচ্ছে না। হ্যাঁ, সো এই জন্য দেখেন যে কোনো একটা মানে অ্যাকর্ডিং টু সিম্বলিক ইন্টারাকশনিস্ট অ্যাপ্রোচ, তারা বলছে যে কোনো একটা ফ্যামিলিতে তো হচ্ছে যে বা যে কোনো একটা রিলেশনশিপে কিন্তু আপনাকে সামনে নিয়ে যেতে গেলে একটা নির্দিষ্ট পরিমাণ কমিটমেন্ট দরকার হয়। যদি অন্য মানুষটা মানে লেস কমিটেড হয় তখন আরেকজন যে মানুষ তার উপরে কিন্তু প্রেশারটা অনেক বেশি পড়ে যায় মানে রিলেশনশিপটাকে সামনে টেনে নেওয়ার জন্য। ঠিক আছে, এখন দেখেন যিনি লেস কমিটেড সে কিন্তু বিভিন্নভাবে যে বেশি কমিটেড তাকে ম্যানিপুলেট করতে পারে, কিংবা তার হাতে একটা অ্যাকচুয়ালি লেস কমিটমেন্টের জন্য তার কাছে একটা পাওয়ার থাকে। ওকে, যেই পাওয়ারটা বেশিরভাগ সময় মানুষ মানে এক্সপ্লয়টেশনের জন্য, ম্যানিপুলেশনের জন্য ইউজ করে। দেখেন এই যে আমাদের দেশে বিভিন্ন সময় হচ্ছে আপনার ইয়ের মধ্যে ফ্যামিলির মধ্যে বা হাজবেন্ড ওয়াইফের মধ্যে এরকম ঘটনা ঘটে যেখানে হচ্ছে আমরা যৌতুক ডাউরি বা যৌতুক প্রথা নিয়ে আমরা কথা বলি। ইটস গেটিং রিয়েল। আচ্ছা, আহ, হ্যাঁ, তো এখন দেখেন আমাদের এটা কেন এত ইম্পর্টেন্ট সেটা বলি এখন। হ্যাঁ, রিলেশনশিপে কিন্তু এই ঘটনা টক্সিসিটি থাকে। হ্যাঁ, এবং আপনি দেখবেন যে হচ্ছে যে এই ওয়েতে অনেক সময় হচ্ছে ম্যানিপুলেশনের মধ্যে অনেকেই পড়ে। হ্যাঁ, এটা ছাড়াও হচ্ছে আমি যদি আমাদের একদম ইন জেনারেল বাংলাদেশি কিছু বিষয় নিয়ে কথা বলি বা ইস্যু নিয়ে কথা বলি, এখানে হচ্ছে ডাউরি প্রথার মধ্যে মোস্টলি দেখা যায় যে যে হাজবেন্ড সে হচ্ছে থ্রেট দেয় হচ্ছে যে হ্যাঁ আমি হচ্ছে তালাক দিয়ে দিব, ডিভোর্স দিয়ে দিব, আমি হচ্ছে দিয়ে দিব, অন্যখানে পরকিয়া করব, আম, তারপরে হচ্ছে আমি আরেকটা বিয়ে করে নিয়ে আসবো ঘরে। হ্যাঁ, তো এরকম জিনিসগুলো হচ্ছে কিন্তু তার সে যে লেস কমিটেড সেটারই কিন্তু সিম্বল। হ্যাঁ, বা সেটারই হচ্ছে আপনার আম, এটা এটা আমরা আর কি দেখতে পাই যে এই যে কথাগুলো সে বলছে বা এই যে থ্রেটস গুলো দেয়, এটাই কিন্তু হচ্ছে সে তার মানে সে ওই লেভেলের কমিটেড না তার রিলেশনশিপের মধ্যে। হ্যাঁ, এখন দেখেন এবং ওই যে তার যে ওয়াইফ সে কিন্তু তাকে কিন্তু অনেক বেশি কমিটেড থাকতে হচ্ছে, ইভেন দো সে জানে যে এই পার্সনটা লেস কমিটেড, সে বিভিন্ন ওয়েতে কম্প্রোমাইজ করে। আহ, যদি বাসা থেকে হচ্ছে এক্সট্রা টাকা দেওয়ার কথা বলতে থাকে, কেননা তাকে হচ্ছে এই বিয়ে বা সংসারটা বাঁচাতে হবে। এই যে এই কথাগুলো আমি বললাম, পয়েন্টটা হচ্ছে যে তার মানে সে এই মহিলাটা যার কথাটা আমি বলছি যে এই মহিলাটা তার মানে বেশি কমিটেড তার আহ, মানে তার রিলেশনশিপ নিয়ে, যেটাকে তাকে উইক করে দেয়। অন দি আদার হ্যান্ড যখন হচ্ছে আরেকজন হচ্ছে যে শো করছে সে কমিটেড না, হ্যাঁ, তাকে হচ্ছে মানে যেন সে আরো একটু কমিটেড হয়, সে যেন ছেড়ে চলে না যায়, সে যেন আহ মানে এই রিলেশনশিপটাতে কোনো না কোনো ভাবে হলেও স্টে করে, এই জিনিসটার জন্য কিন্তু অন্য পক্ষ কন্টিনিউয়াসলি ওয়ার্ক করে যাবে। হ্যাঁ, এবং ওই যে বললাম যে লেস কমিটেড পার্সনটা সে কিন্তু বিভিন্নভাবে ম্যানিপুলেটও করতে পারবে, এবং তার তার কাছে যে এই যে পাওয়ারটা সেটা কিন্তু সে এক্সপ্লয়েটও করতে পারবে। হ্যাঁ, এক্সপ্লয়েট করে বিভিন্ন জিনিস আদায় করতে পারবে। হ্যাঁ, এই এবং আমি তো ডাউরি দিয়ে হচ্ছে আপনাদেরকে এক্সাম্পলটা সহজ হয় এই জন্য আমি বুঝালাম, কিন্তু এখানে কিন্তু অনলি ডাউরি না, এনিথিং, যে কোনো রোমান্টিক রিলেশনশিপেই হচ্ছে এরকম যদি আপনার আনইকুয়াল পাওয়ার ডিস্ট্রিবিউশন থাকে বা এই যে কমিটমেন্টের যে বিষয়টা থাকে যে একজনা হচ্ছে লেস কমিটেড আর একজনা হচ্ছে অনেক বেশি কমিটেড, হ্যাঁ, পসিবলি মানে পসিবিলিটি হচ্ছে যে যে লিস্ট কমিটেড হবে সে তার কাছে যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা দিয়ে অন্য পক্ষকে ম্যানিপুলেট করবে। এবং দেখবেন যে অনেক সময় এরকম রিলেশনশিপে এরকম মানে দেখা যায়, কাপল দেখা যায় যে দেখবেন যে ছেলেটা অথবা মেয়েটা হচ্ছে মানে একটু লিস্ট মানে লেস কমিটেড। হ্যাঁ, তখন অন্য যে তার যে পার্টনার সে দেখবেন যে একদম
মানে কোনো একটা ছোট জিনিস নিয়েও হচ্ছে বিশাল ওয়েতে হচ্ছে প্যানিক করতে থাকে, হ্যাঁ এরকম করলে ঝামেলা করলে হচ্ছে ছেড়ে চলে যাবে, হ্যাঁ ব্রেকআপ করে দিবে, হ্যাঁ এরকম মানে অনেক বিষয় টিষয় আমি দেখেছি, আমি নিজেও পার্সোনালিও দেখেছি। হ্যাঁ এটার কারণটা হচ্ছে তার মানে হচ্ছে যে সে আসলে কন্টিনিউয়াসলি ম্যানিপুলেটেড হচ্ছে। হ্যাঁ এবং হচ্ছে তার হাতে আসলে ওভাবে পাওয়ার নেই, কারণ সে অনেক বেশি মাত্রায় একটা ইমোশনাল লেবার বা একটা ইমোশনাল ইনভেস্টমেন্ট করছে এই রিলেশনশিপটাতে। মানে সে নিজের কমিটমেন্টে কমিটমেন্টও হোল্ড করছে, আবার অন্য পক্ষের যে পরিমাণ কমিটমেন্ট দেওয়ার কথা ছিল সেটাও হোল্ড করে বসে আছে। সো প্রিন্সিপাল অফ লিস্ট ইন্টারেস্ট এই জন্য বলছে আপনার কোনো একটা রোমান্টিক রিলেশনশিপে যদি পার্টনার লিস্ট কমিটেড হয় তাহলে সে মোর পাওয়ারফুল হবে। কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই? ভেরি গুড। তার মানে আপনাদের টক্সিক ফ্রেন্ডের সংখ্যা অনেক বেশি নাকি? বুঝতে পারছি না ঠিক। ম্যাম, অ্যাপার্ট ফ্রম রিলেশনশিপস আর কোনো এক্সাম্পল হবে এটার? ওই যে ডাউরি, ডাউরির কথা বলতে ওটাও পারেন। তো একটা মানে ইসের থেকেই। হ্যাঁ, আপনার অনলি এটা রোমান্টিক রিলেশনশিপের ক্ষেত্রেই প্রযোজ্য। অন্য ওকে। কোনো কিছু না। মানে ইটস নট লাইক হচ্ছে ফাদার ডটার রিলেশনশিপ অথবা হচ্ছে ফাদার সান রিলেশনশিপ, এরকম কোনো কিছু না। অনলি এবং অনলি হচ্ছে রোমান্টিক রিলেশনশিপে। এটা হচ্ছে যে প্রি ম্যারিটালও হতে পারে, মানে আফটার ম্যারেজও হতে পারে, বাট রোমান্টিক রিলেশনশিপ অনলি। গট ইট, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, কোনো কোশ্চেন? অর ভার্বাল বিজনেস না, ভার্বাল বিজনেস কমিটমেন্ট তো এটা তো আমরা তো হচ্ছে ফ্যামিলি টপিক পড়াচ্ছি। সো আপনি ইয়াফিস শুধুমাত্র হচ্ছে আমরা রোমান্টিক রিলেশনশিপের ক্ষেত্রেই বলবো। ওকে, রোমান্টিক রিলেশনশিপ ছাড়া আমরা এখানে দেখেন একদম লিখে দিয়েছে কিন্তু যে দ্য পার্টনার হু ইজ লিস্ট কমিটেড টু অর ইন্টারেস্টেড ইন দেয়ার রোমান্টিক রিলেশনশিপ হ্যাজ মোর পাওয়ার অ্যান্ড মাইট ওপেন এক্সপ্লয়েট দ্য পাওয়ার, এই কথাটা লিখেছে। ওকে, আচ্ছা, এরপরে আমরা নেক্সট টপিকে আসি। আচ্ছা, আপনাদের হচ্ছে মডার্ন ফ্যামিলি ভার্সেস পোস্ট মডার্ন ফ্যামিলি এটা পড়তে হবে না, সো ইউ ক্যান লিভ ইট। হ্যাঁ, এটা এবার সিলেবাসে থেকে বাদ দেওয়া হয়েছে। এরপরে আসেন ডিভোর্স অ্যান্ড সেপারেশন। এখানে বলা হচ্ছে মেইনলি যে ডিভোর্সের ক্ষেত্রে আমরা কি কি রিজন দেখি। যে এখন বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি যে ডিভোর্সের পরিমাণ অনেক হাই হয়ে যাচ্ছে এবং যত দিন যাচ্ছে ডিভোর্স রেট কিন্তু বাড়ছে। এখন এই ডিভোর্স রেট বাড়ার জন্য আমার মেইনলি কি কি কারণ থাকতে পারে, বা আমাদের এই বর্তমানে যে ডিভোর্স রেটটা বেড়ে যাচ্ছে এটার মানে আগে আগে কি ছিল আর এখন কি চেঞ্জ হয়েছে সেটা নিয়ে অ্যাকচুয়ালি কথা। সো প্রথম যেই বিষয়টা সেটা হচ্ছে যে ল এখন মানে লিগালি আপনার ডিভোর্সটা অনেক ইজিয়ার হয়ে গেছে। ওকে, লিগালি ইজি মানে খুব বেশি ইজিয়ার হয়ে গিয়েছে। ইট মিনস আগে যেটা ছিল সেটা হচ্ছে যখন ডিভোর্স ডিভোর্স দেওয়ার বিষয় থাকতো সেটা অনেক আম, মানে লং একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হতো এবং অনেক সময় দেখা যেত একটা লেন্দি এবং কমপ্লেক্স একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে যেতে অনেকের মধ্যে হচ্ছে চলে আসতো যে আচ্ছা মানে মানে দেখা যেত যে ওই আর্গুমেন্ট বা মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো অনেক সময় হচ্ছে হয়ে যেত, ঠিক হয়ে যেত। হ্যাঁ, এবং তারা হচ্ছে দেখা যেত যে ব্যাক করতো যে না আমরা উই ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ। হ্যাঁ, কিন্তু অ্যাকর্ডিং টু সোশিওলজি এখন লিগাল প্রসেস গুলো অনেক ইজি হয়ে গিয়েছে। আপনারা কি জানেন যে বাংলাদেশে হচ্ছে ডিভোর্স দিতে কতদিন লাগে বা ডিভোর্সের পুরো প্রসেস শেষ হতে কতদিন লাগে? 3 months। ইয়েস, হ্যাঁ 3 মাস। এবং বাট আরো বোথ পার্টিজ একসাথে গিয়ে সাইন করলে তো ইনস্ট্যান্টলি হয়ে যায় না? জি,
যদি বোথ পার্টি একসঙ্গে সাইন করে তাহলে হচ্ছে ইনস্ট্যান্টলি হচ্ছে হয়ে যাবে এবং হচ্ছে আপনি রেজিস্ট্রেশনের জন্য জমা দিয়ে দিতে পারবেন। সো বেশি তখন আর এই 3 মাসও আসলে লাগে না। আর যদি হচ্ছে আপনি যে কোনো একজন যদি ডিভোর্স দেয়, অন্যের সাইন না হলেও কিন্তু 3 মাস পর অটোমেটিক্যালি ডিভোর্স হয়ে যায়। মানে আমি বলতে চাইছি যদি এখানে আপনার কোনো ফিনান্সিয়াল যে ঝামেলা কিংবা মামলা এগুলো না থাকে, হ্যাঁ, তাহলে ইটস দ্যাট ইজি যে ডিভোর্স আপনি নিতে চাইছেন এন্ড এটা হয়ে যাবে। হ্যাঁ, এখন এই জন্য হচ্ছে সোশিয়োলজিস্টরা কোশ্চেন করছে যে আহ, আসলে মানে এই যে এত ইজি ওয়েতে করে ফেলা হলো, মানে ডিভোর্সের প্রসেসটা তৈরি করা হলো, ইজ ইট এনাফ যে আপনি আপনি এত দ্রুত হচ্ছে একটা মানে একটা সম্পর্ক ভেঙে যাওয়ার লিগাল যে প্রসিজারটা এত দ্রুত করে ফেলছেন? হ্যাঁ, সো এবং হোয়াট ইফ হচ্ছে এটা ইনা হুইম অথবা রাগের মাথায় অথবা মিসআন্ডারস্ট্যান্ডিং এর মাথায় হচ্ছে কাজটা করলো, কিন্তু হয়তো বা একটু টাইম পেলে এটা মানে সলিউশন হলেও হয়ে যেতে পারতো। ওকে, এবং আরেকটা জিনিস দেখেন এখন যেটা আছে সেটা হচ্ছে নো ফল্ট ডিভোর্স। আগে লিগালি একটা বিষয় ছিল যে ফল্ট খোঁজা হতো। হ্যাঁ, মানে হচ্ছে যে কার কি জন্য আপনি ডিভোর্স দিচ্ছেন, কোনো ফল্ট আছে কিনা। এখন হচ্ছে আপনি খুব ইজিলি হচ্ছে মানে আদার দেন হচ্ছে যে কোনো লিগাল ইস্যু আছে যে ডোমেস্টিক ভায়োলেন্স কিংবা আপনার ডাউরি, হ্যাঁ, এরকম হচ্ছে বিভিন্ন ধরনের ফল্ট বা অ্যাবিউজ নেগলিজেন্স, হ্যাঁ, এরকম টাইপের কিছু ফল্ট ছাড়াও আপনি নো ফল্ট দিয়েও হচ্ছে কিন্তু এখন করতে পারবেন যে না আমার কোনো ফল্ট নেই, হ্যাঁ, বাট আমরা হচ্ছে করতে চাইছি না, দুইজনা হচ্ছে স্টে করতে চাইছি না। এবং যদি হচ্ছে আপনি অন্যান্য ফল্ট গুলোও দেন, আপনি উইদাউট মানে এনি কাইন্ড অফ কেস অর কোন রকম মামলা ছাড়াও কিন্তু ডিভোর্স দিয়ে দিতে পারবেন। জাস্ট আপনি বললেন যে যে হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে মানে আমার রিলেশনশিপটা খুব অ্যাবিউসিভ, সো আই ডোন্ট ওয়ান্ট টু বি দ্যাট ইন দিস রিলেশনশিপ। মানে পয়েন্টটা হচ্ছে আপনি উইদাউট মামলাও কিন্তু মানে জাস্ট ডিভোর্স দিতে পারবেন 3 মাস, অথবা হচ্ছে দুইজনের সম্মতিতে 1 মাস, মানে ওই একসঙ্গেই হচ্ছে ইনস্ট্যান্টলি হচ্ছে ডিভোর্স হয়ে যায়। সো এই জন্য ডিভোর্সের রিজন মানে আমরা যখন ইনক্রিজিং রেট পড়ি তখন আমরা বলি যে একটা ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে লিগালি যে প্রসেসটা এটা অনেক ইজিয়ার হয়ে গেছে। ওকে, সেকেন্ডলি একটা ইকোনমিক ফ্যাক্টর আছে। হ্যাঁ, ইকোনমিক ফ্যাক্টর হচ্ছে বিভিন্ন টাইপের হতে পারে, যেরকম বাংলাদেশে সবচাইতে বেশি ডিভোর্স রেট কিন্তু হচ্ছে লো ইনকাম ফ্যামিলিজ গুলোর মধ্যে। হ্যাঁ, লোয়ার ইনকাম ফ্যামিলিজ স্পেশালি ঢাকাতে আপনার ওয়ার্কিং ক্লাস বা লো ইনকাম ফ্যামিলিগুলোর মধ্যে কিন্তু ডিভোর্স রেট অনেক হাই। এটার কারণটা হচ্ছে যে খুব মানে সাথে এটা পয়েন্ট আউট করা হয় যে এখানে হচ্ছে যে আপনার যেহেতু এখানে এরা লো ইনকাম ফ্যামিলি, মোস্টলি দেখা যায় যে ইনকামের যে বিষয়টা অনেক বেশি ম্যাটার করে। যদি হাজবেন্ড এরকম হয় যে মানে প্রোভাইড ভাবে করতে পারে না, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা ইকোনমিক্যালি মানে তারা করে না, চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে আমি আমি করে দিই, ডিভোর্স দিয়ে দিই, তারপরে হচ্ছে আম, অন্য আরেকটা বিয়ে করব বা হচ্ছে যে হচ্ছে আমার ফ্যামিলিকে প্রোভাইড করতে পারবে। হ্যাঁ, এটা ছাড়াও আবার অন্যদিকেও দেখা যাচ্ছে যে মেয়েরা আপনার ফিনান্সিয়ালি বা ইকোনমিক্যাল যে আপনার ফ্রিডম সেটা পাওয়ার জন্য যে ঘটনাটা ঘটেছে তারা অনেকেই যদি ডমিনেন্স, তারপরে হচ্ছে কোনো এনি কাইন্ড অফ হচ্ছে আপনার ডোমেস্টিক ভায়োলেন্স, অ্যাবিউজ, অথবা হচ্ছে যে আপনার যদি হচ্ছে তাকে তার ফ্রিডম বা তার ইন্ডিপেন্ডেন্স এই যে এই বিষয়গুলো বা তার অ্যাজ আ পার্সন তাকে যদি হচ্ছে কোনোভাবে তাকে তার আইডেন্টিটি নিয়ে ঝামেলা করা হয় বা এনিথিং, তৌসিফ হচ্ছে ডিভোর্স লয়ার হতে চান? তৌসিফ আপনি কি ল ডিপার্টমেন্টে? না ম্যাম, চিন্তা করতেছিলাম যে বিজনেস উড বি লাইক রিয়েলি গুড। ও ইয়া, ইট ইজ, অ্যাকচুয়ালি ইট ইজ। হ্যাঁ, ডিভোর্স লয়ারদের তো মানে কি বলবো, বাট আসলে ইট ইজ। তবে হচ্ছে এক ডিভোর্স লয়ারদের জন্য একটাই ঝামেলা, সেটা হচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে অত না,
বাট একটাই ঝামেলা হচ্ছে রিসেন্টলি, সেটা হচ্ছে যে নো ফল ডিভোর্স দিয়ে ডিভোর্স লয়ার লাগে না, বুঝলেন? তাহলে তো হ্যাঁ, তো isn't the whole thing rigged? কেমন rigged লাগতেছে সিস্টেমটা? হ্যাঁ, it মানে is. what if they have signed a prenup? তখন তো it's really... বাংলাদেশে প্রিনাপ তো ওভাবে করে, মানে বাংলাদেশের কালচারে প্রিনাপ নেই। Oh, okay, okay. I didn't know আমাদের that. লিগাল প্রসিজারের মধ্যে ওভাবে প্রিনাপ নেই। এটা Okay. ইউএসএ এর কালচারে আছে। তারপরে ইউরোপিয়ান অনেকগুলো কান্ট্রিতে প্রিনাপ প্রিনাপ ইকুইভ্যালেন্ট কোনো কিছুই নেই আমাদের? হ্যাঁ, প্রিনাপ ইকুইভ্যালেন্ট কিছুই নেই? ওভাবে করে নেই, মানে আপনি যদি লয়ার ডেকে নিজ দায়িত্বে কোনো একটা কন্ট্রাক্ট তৈরি করেন, ওকে, হ্যাঁ। ইট ইজ আ কন্ট্রাক্ট। কারণ হচ্ছে এটা যে কারোর সাথেই করতে পারেন। ধরে নেন যে আপনি মানে দুইটা ইসের সম্মতিতে, দুইটা পার্টির সম্মতিতে যে কোনো কন্ট্রাক্ট করা যায়। হ্যাঁ, বাট ওই যে প্রিন্যাপের জন্য যেই আলাদাভাবে যে পলিসিস গুলো, হ্যাঁ, সেগুলো তো নেই। কেননা আমাদের এটা কিন্তু মুসলিম পলিসিতে চলে। হ্যাঁ, মানে রিলিজিয়াস পলিসিতে বিয়েগুলো চলে হয় বাংলাদেশে। সো মানে Basic. হ্যাঁ, এখানে হচ্ছে রিলিজিয়াস পলিসি, মানে নিয়মগুলোই খুব বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে। Got it. শিহাব, অমিয় বলেন। ম্যাম সরি ফর ইন্টারাপশন ম্যাম, আমার আরেকটা ক্লাস ম্যাম জাস্ট 2টাই শুরু হবে। শিওর শিওর, এটা অলমোস্ট শেষ, সো ইউ ক্যান গো। ওকে ম্যাম। ম্যাম অ্যাটেন্ডেন্স কি আজকে? না, আমি অ্যাটেন্ডেন্স হচ্ছে অ্যাসাইনমেন্ট যা যা দিয়েছেন ওটা দেখে আমি দিয়ে দিলাম। ওকে ম্যাম আমারও একটা ক্লাস আছে, আমি কি হ্যাঁ যেতে হ্যাঁ, পারি? যান, লিভ নিতে পারেন, লিভ নেন। হ্যাঁ, আচ্ছা। সো ইকোনমিক ফ্যাক্টরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুইটা দিকেই আছে, যে লো ইনকামের মধ্যে যেরকম ডিভোর্স অনেক বেশি হয়, ঠিক ওরকম হচ্ছে আবার এখন যখন ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স আস্তে আস্তে বাড়ছে ফিমেলদের মধ্যে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা এই যে ডোমেস্টিক ভায়োলেন্স বলেন বা বিভিন্ন ধরনের যে ম্যারিটাল ইস্যুস গুলো আছে সেখান থেকে, আগে যেটা ছিল যে ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স না থাকায় তাদের কোনো অপশন ছিল না, হ্যাঁ, অনেক ক্ষেত্রেই। হ্যাঁ, এবং এখনো পর্যন্ত আমরা বাংলাদেশে দেখি যে মানে বিভিন্ন রকম ইস্যু গুলো যখন হয়, হ্যাঁ, ডোমেস্টিক ভায়োলেন্স, তারা এভাবে করে বলে যে আমাদের আসলে মানে বাসায়, মানে সোসাইটি, তারপরে বাসায় গেলেও হচ্ছে আসলে আমার পক্ষে ওখানে স্টে করা সম্ভব না। হ্যাঁ, এরকম বিভিন্ন রকম কথাবার্তা বলে। তো কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে ইকোনমিক ফ্যাক্টরটা এই জন্য ইম্পর্টেন্ট একটা রোল প্লে করেছে, যে আচ্ছা ঠিক আছে, ইকোনমিক্যালি আমি সলভেন্ট, তাহলে মানে আমি এই ঝামেলা করবো না, বিয়ার করবো। হ্যাঁ, আহ এরপরে আসে হচ্ছে পার্সোনাল যে ম্যারেজ স্যাটিসফ্যাকশন। উইথ টাইম দেখা যাচ্ছে যে আহ, যত মডার্নাইজড হচ্ছে সোসাইটি, আস্তে আস্তে মানুষ নিজেদের না পছন্দ অপছন্দ, স্যাটিসফ্যাকশন, হ্যাঁ, কি তারা চায় এগুলো নিয়ে অনেক বেশি কনসার্ন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং মানে উইথ টাইম এই এর মধ্যে দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি আসছে যে তারা আসলে, তাদের একটা আইডিয়া থাকে যে ম্যারেজ থেকে আমি এটা চাই। হ্যাঁ, যদি তারা ওই স্যাটিসফ্যাকশনটা না চায় তাহলে ডাইরেক্ট তারা বলে যে আমি আমি ম্যারিটাল এইখানেই স্যাটিসফাইড না। ওকে। ইয়াফিস বলেছে যে না, নো ফল্ট ডিভোর্স পার্সোনাল ম্যারেজ স্যাটিসফ্যাকশনের মধ্যে না। পার্সোনাল ম্যারেজ স্যাটিসফ্যাকশনে ডাইরেক্ট বলে যে হচ্ছে যে আমি হয়তো তার ইনকাম নিয়ে স্যাটিসফাইড না। হ্যাঁ, কিংবা অনেক সময় এখন যেরকম একটা রিজনে হচ্ছে অনেক বেশি মাত্রায় আপনার হচ্ছে ডিভোর্স হচ্ছে, ইনফ্যাক্ট বাংলাদেশেও। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনার আহ, মানে সেক্সুয়ালি বা ফিজিক্যালি কম্পিটেবল না। হ্যাঁ, সো আই এম নট স্যাটিসফাইড, সো ম্যারেজ ব্রেক করে দেয়। হ্যাঁ, সো পার্সোনাল স্যাটিসফ্যাকশন বা পার্সোনাল ম্যারেজ স্যাটিসফ্যাকশন আপনার অনেক কিছুর ক্ষেত্রেই করতে পারে, বা হচ্ছে এরকমও কিন্তু দেয় যে আমাদেরকে হচ্ছে যে আপনার হয়তোবা আম, বাবা মায়ের সাথে থাকা, হ্যাঁ, অথবা বাবা মার থেকে দূরে থাকা, হ্যাঁ, যে আলাদা আলাদা স্টে করা। হ্যাঁ, এইসব কারণেও কিন্তু এটাও হচ্ছে পার্সোনাল ম্যারেজ স্যাটিসফ্যাকশনের মধ্যে পড়ে। আগে পার্সোনাল ম্যারেজ স্যাটিসফ্যাকশনের বিষয়টা ওভাবে ছিল না। হ্যাঁ, দেখা যেত যে বাচ্চার জন্য, হ্যাঁ, বা হচ্ছে যে ওই যে কি বলবো, সোশ্যাল স্টিগমার জন্য সবকিছু মিলিয়ে
মানে একটা ডিভোর্সের দিকে যেতে চাইতো না মানুষ। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আহ, মানে বাচ্চার আপব্রিঙ্গিং এর থেকেও এটা ইম্পর্টেন্ট হয়েছে যে আমরা একটা মানে হেলদি ফ্যামিলিতে থাকছি কিনা, বা এই ডিভোর্সটা পার্সোনাল স্যাটিসফ্যাকশনটা কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। এবং এটা বলা হচ্ছে যে আমাদের যেহেতু আস্তে আস্তে ইন্ডিভিজুয়ালিজমটা বাড়ছে, সো এই পার্সোনাল ম্যারেজ স্যাটিসফ্যাকশনটা আরো বেশি আসছে। এবং কিছু কিছু বিষয়ে ফ্যাক্টরস আছে যেগুলো দেখা যায় যে যেরকম কাদের মধ্যে ডিভোর্স একটু বেশি হয়, দেখা যায় যাদের প্যারেন্টসরা, যেসব বাচ্চারা অলরেডি তাদের প্যারেন্টস ডিভোর্সড ছিল, তাদের মধ্যে হচ্ছে ডিভোর্স রেটটা বেশি দেখা যায়। হ্যাঁ, যেসব বাচ্চাদের প্যারেন্টস তারা একটা ব্রোকেন ফ্যামিলি থেকে এসছে, হ্যাঁ, তাদের মধ্যে হচ্ছে ডিভোর্স রেটটা বেশি দেখা যায়। তারপরে ওয়েস্টার্নাইজড কালচারের মধ্যে দেখা যায় যারা হচ্ছে বিয়ের আগে প্রি ম্যারিটাল কোহ্যাবিটেশন করেছে, মানে হচ্ছে যে লিভ টুগেদার, হ্যাঁ, করেছে, তাদের মধ্যে হচ্ছে ডিভোর্স রেট বেশি হয়। ওকে। এবং হচ্ছে যে যদি প্রি ম্যারিটাল চাইল্ড বিয়ারিং হয়, মানে লিভ টুগেদার করার টাইমে হচ্ছে চাইল্ড বিয়ার করেছে, তাদেরও হচ্ছে ডিভোর্স রেট বেশি হয়। হ্যাঁ, এটা Ma'am, I have ছাড়া a question. একটু এটা ছাড়া চাইল্ডলেসনেস, এখন যেটা মানে চাইল্ডলেসনেস এর বিষয়টা অনেক সময় বেড়ে যাচ্ছে এখন আস্তে আস্তে। চাইল্ডলেসনেস এর জন্য ম্যারিটাল এই ডিভোর্সটা হয়। আর একটা যেটা আমি অলরেডি বলেছি, লো ইনকাম, তো লো ইনকামের কথাটা বলেছি। হ্যাঁ, বলেন। ইন্ডিভিজুয়ালিজম আর এজেন্সি কি ইউনিটিকে অপোজ করে না ইন দিস সেন্স? যদি আমি হ্যাঁ। এজেন্সি নিয়ে ডিভোর্স করি, ইট এফেক্টস হুম, এভরিওয়ান অ্যারাউন্ড মি, স্পেশালি ইন বাংলাদেশের সোসাইটিতে। অবশ্যই 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 এটা এই কন্ট্রাডিকশনটাই তো হচ্ছে এখনো, মানে এখন কিন্তু এই কন্ট্রাডিকশনটা অলরেডি শুরু হয়ে গিয়েছে ঢাকাতে। ঢাকাতে কিন্তু এই ঝামেলাটা চলছে। হ্যাঁ, কিন্তু খুব সিগনিফিকেন্টলি হাই বলবো না, কিন্তু হচ্ছে এই ইস্যুটা। ওকে, ওকে। হ্যাঁ, বাট এটা হচ্ছে এখনো পর্যন্ত না, মানে টপিকে আসেনি। এটার কারণটা ওই যে বললাম সিগনিফিকেন্টলি হাই না, কিন্তু হচ্ছে যে এটা কি এক্সিস্ট করছে, ইয়াস। হ্যাঁ, বাট হয়তো বা আস্তে আস্তে আরেকটু বাড়লে তখন হচ্ছে এটা নিয়ে আরো বেশি কথা হবে। হ্যাঁ, বাট কেন হচ্ছে এখন বাংলাদেশটা না খুবই, কি বলবো, মানে জগা খিচুড়ি একটা আমাদের সমাজ। মানে হচ্ছে এখানে অনেক অনেক মানে রিচ পিপলও আছে, হ্যাঁ, মিডল ইনকাম আছে, হ্যাঁ, আবার এমন আছে যে যারা হচ্ছে আপার মিডল ক্লাস, কিন্তু সার্টেন ভ্যালুজ, অনেক স্ট্রংলি সার্টেন কিছু ভ্যালু নিয়ে চলে। হ্যাঁ, সো এটা খুবই মিক্সড একটা সোসাইটি। সো এই কারণে হচ্ছে যে একদম পার্টিকুলারলি এটা এখনো সিগনিফিকেন্টলি ইস্যু হয়ে দাঁড়ায়নি, বাট উইথ টাইম দাঁড়াতে পারে, পসিবিলিটি অনেক হাই। আচ্ছা, আপনারা জাস্ট মনে রাখবেন তিনটা জি, সামিহা। Ma'am, so can we say the divorce rate is going higher because ম্যারেজের উপর যে সোসাইটাল রেসপন্সিবিলিটি আছে, এটা ম্যারেজ হচ্ছে গিয়ে এখনকার টাইমে ওইটাকে ডিসরিগার্ড করতেছে? ইয়া, অবভিয়াসলি। কেন হচ্ছে আপনি দেখেন আগে আগে যে সোশ্যাল বন্ডিং টা ছিল, কিংবা হচ্ছে সোশ্যাল, যে আমি সলিডারিটির কথা বারবার বলি, হ্যাঁ, সেই জিনিসটা তো হচ্ছে লেসেন হয়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে। এবং এখানে যে কোনো, মানে এখন পর্যন্ত যত রকম করা হয়েছে, স্টাডি হয়েছে, তার মধ্যে দেখা যাচ্ছে যে সবচাইতে মানে ওর্স্ট ভিকটিম হচ্ছে ডিভোর্সে যারা বাচ্চা থাকে, বা ডিভোর্স যে প্যারেন্টস, তাদের যে বাচ্চা থাকে তারা। কেন হচ্ছে তারা আসলে মানে, এবং স্পেশালি বাংলাদেশে বা বাংলাদেশের মতো ডেভেলপিং কান্ট্রিতে তো অনেক বেশি এই ঝামেলাটা হয়, যে যারা বাচ্চা থাকে তারা কিন্তু অনেক বেশি সাফার করে। সো এবং এটা কারণটা অবভিয়াসলি হচ্ছে আপনার সোশ্যাল বন্ডিং। হ্যাঁ, এবং সোসাইটির যে গ্রাসটা সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা হচ্ছে একটা সমস্যা। ওকে, যে ডিভোর্স, তবে এটাও ঠিক যে ডিভোর্স হচ্ছে যে আরেকটা জিনিস, অনেক এখানে পজিটিভ এবং নেগেটিভ দুটা সাইডে আছে ইন আ সেন্স, যে হচ্ছে যে আপনি তো হচ্ছে একটা ম্যারেজ, একটা আনহ্যাপি ম্যারেজে কিন্তু আপনি থাকতে পারেন না, কিংবা হচ্ছে যে আপনাকে কন্টিনিউয়াসলি করা হচ্ছে, আম, কি বলে, আপনাকে হচ্ছে আপনি কন্টিনিউয়াসলি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছেন।
আপনাকে হয়তো কন্টিনিউয়াসলি চিটেড হচ্ছেন, হ্যাঁ, অ্যান্ড মানে আপনার তো ডিসিশন বা আপনার তো একটা অপশন থাকতে হবে যে ম্যারেজ থেকে বের হতে পারেন কিনা। এটা এটা ইট ক্যানট বি আ প্রিজন, রাইট? সো দ্যাটস ওয়াই হচ্ছে যে এখানে মানে ইটস নট লাইক হচ্ছে যে অনলি আ ব্যাড ফ্যাক্টরস আছে, কেননা হচ্ছে যে প্রচুর মানুষ আছে যারা হচ্ছে মানে একটা ইমোশনাল টর্চার বা ফিজিক্যাল এক ধরনের অ্যাবিউস, হ্যাঁ, এইসবের মধ্যে দিয়ে ম্যারেজের মধ্যে দিয়ে যায়, হ্যাঁ, যেটা আসলে প্রত্যেকেরই হচ্ছে হ্যাপি হওয়ার সুযোগ আছে, রাইট? থাকা উচিত। সো আগে যে ব্যাপারটা ছিল, আগে তো ম্যারেজ ব্যাপারটা ছিল হচ্ছে গিয়ে অল অ্যাবাউট মানে সোসাইটি ফর্ম করা বা কমিউনিটি ফর্ম করা, বাট এখন যেটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে একটা হাইব্রিডাইজেশন অফ আ রিলেশনশিপ এন্ড ম্যারেজ, যেখানে হচ্ছে Yeah. রিলেশনশিপটা হচ্ছে লিগ্যাল এন্ড দ্যাটস Yeah. ইট। Yeah, that's it. ইয়েস ম্যাম, গট ইট। ওকে, আমাদের এই টপিক শেষ। আমি হচ্ছে যে নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের কুইজ 1টা নিব ইনশাল্লাহ, যদি হচ্ছে অনলাইন ক্লাস না হয়, আর যদি হয়ে যায় সেই অনুসারে হচ্ছে আপনার করবো, কোন একটা ডিসিশন নিতে হবে। তো আমি আসলে পার্সোনালি আপনাদের অনলাইনে কুইজটা নিতে চাইছি না, হ্যাঁ, কারণ ওইখানে নাম্বারটা বেশি আসে, তো সবার যেন সুবিধা হয় সেটা আমি চিন্তা করছি। রুম্পা বলেন। মিস নেক্সট কুইজটা তো আমাদের হচ্ছে এমসিকিউ বেসড হবে, তাই না? জি 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 জি, এমসিকিউ বেসড হবে, হ্যাঁ। ম্যাম কোর্স আউটলাইনে ছিল যে 3টা কুইজ হবে আমাদের, জি, লাস্টেরটা কি ব্রড কোশ্চেনস হবে? লাস্টেরটা হচ্ছে এটা ডিপেন্ড করে আপনারা কোনটাতে ভালো করেন, আমি একটু দেখি, হ্যাঁ, তারপরে যেইটাতে আমি দেখবো যে ইন জেনারেল মানুষজন ভালো করছে সেরকম অনুসারে করবো। আসলে এটা তো ফাইনালের আগে হবে, জি, তখন এটা ডিসিশন নিয়ে আসবে, ওটা নিয়ে ওকে টেনশন ওকে করে ম্যাম। না। হ্যাঁ, বাট হচ্ছে যে আমি এভাবে করেই নিব যে আপনারা নাম্বার যেন ভালো আসে, এই অনুসারে আমি নিব। আচ্ছা অপশন একজন বলেন, আমি একটু শুনতে পাচ্ছি না, একজন বলেন। মাইশা, আপনি কিছু বলছিলেন? মাইশা বলেন। জি ম্যাম, এমসিকিউ থেকে অপশন থাকবে? মাইশা, এমসিকিউ মানে কি বাবা? মাল্টিপল চয়েস কোশ্চেন না? এমসিকিউ তে অপশনটা থাকবেই, মানে কোশ্চেন হবে তারপর অপশন থাকবে না 4টা? ইয়েস ম্যাম, এই জন্য শিওর হলাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। ম্যাম কুইজ কি 3টার মধ্যে 2টা কাউন্ট করা হবে? জি জি জি, বেস্ট টু। জি, আমিও বলেন। ম্যাম আমাদের আজকে মানে কুইজ 1 এর ইয়ারটা কি আমরা মিডের আগে পাবো রেজাল্ট? অবশ্যই অবশ্যই অবশ্যই। ওকে, থ্যাংক ইউ। আমি হচ্ছে আপনার তো নেক্সট ক্লাস বৃহস্পতিবারে, আমি হচ্ছে ট্রাই করব বৃহস্পতিবারে একটু আপনাদেরকে একটা ওভারভিউ দিয়ে দিতে, মানে ইনশাল্লাহ আপনারা তো পেয়ে যাবেন, মানে আপনার নাম্বার তো পেয়ে যাবেন, আর একটা ওভারভিউ দিতে যে কার কিরকম সমস্যা হয়েছে বা কিভাবে করে লিখতে হবে। আর আনফরচুনেটলি যেহেতু আপনাদের মানে এই অনলাইন বেসড হলো, আমি হচ্ছে গ্রুপ 6-7 এর হচ্ছে রিটেন হয়েছে, হ্যাঁ, ওদের থেকে যারটা বেস্ট আমি মনে করি রাইটিংটা হয়েছে, আমি তাদের মধ্যে কারোর একজনের খাতাও আপনাদের দেখাবো, যেন হচ্ছে আপনাদের ওই আইডিয়াটা আসে যে মিডে আসলে কিরকম ভাবে আপনি লিখবেন, ঠিক আছে? সো ইনশাল্লাহ ওইটা নিয়ে টেনশন নেই, আমি ওই জিনিসগুলো করবো বৃহস্পতিবারে, অবশ্যই করবো। এখন আল্লাহ হচ্ছে অনলাইনে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর অ্যাটেন্ডেন্স বলেন। ম্যাম অ্যাসাইনমেন্টটা নিয়ে একটু যদি বলতেন। ও ইয়েস, আপনার আপনারা যাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট নিয়ে বা অন্য কোনো কোশ্চেন নেই, তাহলে তারা যান। আর কেন হচ্ছে আমি এখন হচ্ছে আমি করব, বেশ কয়েকজন আছেন, ওনারা হচ্ছে আমার সাথে এই ইর জন্য বসবে, কনসালটেশন আওয়ারের জন্য বসবে। ম্যাম অ্যাটেন্ডেন্স? ও আচ্ছা, তো এটাই আপনি দেননি, এক্সাম দেননি? ম্যাম আমি এক্সাম দিয়েছি কিন্তু সাবমিট করতে পারি নাই। তো আমি না বললাম যে ইমেল করেন?
আমি শুনি নাই ম্যাম, সরি। মানে আমাকে তো ইমেল করে দিয়েছে কয়েকজন, যে সাবমিট যখন করতে পারেনি তখন ইমেল করে দিয়েছে। এখন তো আমি আর নিব না, এখন অনেক টাইম হয়ে গেছে। আপনি এটা দিয়ে দিবেন না? আমি বারবার বলছিলাম না ইমেল করে দেন, ইমেল করে দেন। ম্যাম আচ্ছা সেকশন আচ্ছা 6 এর ইকুইভ্যালেন্ট অ্যাটেন্ডেন্স ও নেক্সট ও ও আচ্ছা, আমি আপনার নেক্সট তো ক্লাসে মনে করে সোমবারে দিব। আসা লাগবে। আপনার তো সোমবারে আসা লাগবে না, ওই দিন তো এগুলোই পড়াবো। হ্যাঁ, হ্যাঁ, তাহলে সোমবারে আসা লাগবে না, আপনি একদম বুধবারে আসেন। হ্যাঁ, ওকে ওই দিন তো হচ্ছে যে মানে একদম পুরো দিব, একটা ওকে রিভিউ দিব, ওই দিন মনে করে দেন। ওকে ম্যাম। জি। ম্যাম দুইটা ম্যাম কোশ্চেন। মানডেতে তো আমাদের কুইজ আছে, ওদিকে তো আসতেই হবে। ও আচ্ছা, হ্যাঁ উনিও তো মানডের, হ্যাঁ হ্যাঁ ওই দিন তো আসতেই হবে, মানডে তো করে যাচ্ছে। হ্যাঁ সরি ওকে ম্যাম। জোসেফ, হ্যাঁ মানডে তো করে যাচ্ছে, আমি ভুলে গেছি। ম্যাম হ্যাঁ দুইটা। মানডে মনে করে দিন। হ্যাঁ সাকিব বলেন। ম্যাম কোশ্চেন নাম্বার 1, আমরা কি গিডেন্সের বই থেকে সবগুলো টপিক কভার করব, মানে সবগুলো? জি জি, শুধুমাত্র সোশ্যালাইজেশনটা আমি বলেছি যে আপনি শেফারের বই থেকে পড়েন, কেন হচ্ছে শেফারের বইটা একটু ইজিয়ার ভাবে লেখা। বাট দ্যাট ডাজন্ট মিন হচ্ছে আপনি আপনি যদি মনে করেন গিডেন্সটা আপনাকে ইজি লাগছে গো করে, কিন্তু আমি দেখলাম যে শেফারের বই গুছানো বেশি, দ্যাটস ইট। তো শেফার ছাড়া অন্যান্য সবকিছু হচ্ছে আপনি গিডেন্সের বই থেকে ফলো করবেন। আর ম্যাম আরেকটা জিনিস কোশ্চেন ছিল, যেটা এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট থেকে আমরা শুধুমাত্র একটা ইনটেক্স মানে সাইটেশন আর রেফারেন্স দেব একটা। ইয়েস ইয়েস, হ্যাঁ 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 হ্যাঁ, কেন হচ্ছে অন্যান্য কিছু তো ডিসকাশনে আপনি আপনার কথা লিখবেন, ওকে কোনোখান থেকে তো আসলে নিবেন না। বাট ইন কেস যদি কোনোখান থেকে নেন তাহলে হচ্ছে দিয়ে দেন। মানে আমি তো জানি না যে যে কোনো জায়গা থেকে যদি আপনি কোনো কোড অর এনিথিং বড় করেন তাহলে হচ্ছে ইনটেক্স সাইটেশন। বাট পরে টিপিক্যাল ওয়েতে রেফারেন্সও লাস্টে অ্যাড করে দিব। হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ, বাট আমার কথা হচ্ছে যে আমি জাস্ট একটা অ্যাটলিস্ট দেখতেই চাই। মানে আপনার অনেকে হচ্ছে দুইটাও দিচ্ছে, সো ইটস আপ টু ইউ। কিন্তু বইটা দিতেই হবে, মাস্ট মাস্ট মাস্ট, কারণ আপনি বই থেকে ডেফিনেশন গুলো নিচ্ছেন। গিডেন্সের বই। গিডেন্সের বই, ইয়েস গিডেন্সের বই। ওকে ঠিক আছে, ওকে। আর ম্যাম সরি, রেফারেন্সের পার্টটা একটু মিস করেছি ম্যাম। রেফারেন্সের পার্ট হচ্ছে যে আপনি বই থেকে যেহেতু রেফারেন্স দিচ্ছেন, সো মানে ডেফিনেশন গুলো দিচ্ছেন, সো গিডেন্সের বইটা আপনাকে রেফার করতেই হবে। ওকে ইট ইজ ওকে আ ম্যাম, মাস্ট। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আর ম্যাম স্লাইড থেকে যদি কোনো কিছু কোড করে লিখি তাহলে এটা রেফার করা যাবে? ওইটা পুরোপুরি হচ্ছে আমি স্লাইডের কোনো কথা বইয়ের বাইরে দেইনি। সো তাহলে ওই আপনি লেখাটা বই স্লাইড, থেকে বের করা লাগবে। হ্যাঁ ওইটা হচ্ছে বইয়েরই, কেন স্লাইডের কোনো কিছুই হচ্ছে বইয়ের বাইরে না, প্রত্যেকটা সেন্টেন্স বইয়ের। ওকে ম্যাম। মিস আমার অ্যাসাইনমেন্টে কোয়েশ্চেন ছিল। জি জি মিস, আমি আপনাকে ইমেল করেছিলাম যে হচ্ছে জি থিওরিটিক্যাল অ্যাপ্রোচে হচ্ছে যে ফাংশনালিজম আর কনফ্লিক্ট থিওরি লিখবো। সো হ্যাঁ এখন হ্যাঁ কনফ্লিক্ট থিওরির আন্ডারে কি ক্লাসলেস সোসাইটি জিনিসটা লিখবো, আর ফাংশনালিজমের আন্ডারে কি ম্যানিফেস্ট, ল্যাটেন্ট আর ডিসফাংশন এগুলোও কি একটু ডিসক্রাইব হ্যাঁ করবো হ্যাঁ 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 থিওরিটিক্যালি? হ্যাঁ অবশ্যই, কারণ হচ্ছে যে আপনার যখনই ফাংশনালিস্ট থিওরি আসবে তখন কিন্তু দুজনের কথা বলতে হবে, আর ডুর্কহেইমের কথা বলতে হবে, রবার্ট মার্টিনের কথা বলতে হবে। অ্যান্ড হচ্ছে যে আপনার ক্লাসলেস সোসাইটিতে তো হচ্ছে আপনার কনফ্লিক্ট থিওরিরই অংশ, যে সে লাস্টের দিকে বলেছে যে ক্লাসলেস সোসাইটি হবে। ইয়েস ওকে মিস। I didn't cite the book but the movie. তাওসিফ আপনি হচ্ছেন বুক তো আপনাকে রেফারেন্সে দিতেই হবে, কেন হচ্ছে আপনি আহ, আমাদের যে থিওরিটিক্যাল অ্যাপ্রোচ ওটা কিন্তু আমি জাস্ট বলছি ডেফিনেশনটা আপনি সুন্দর করে হচ্ছে দিয়ে দেন, না অফ কোর্স ম্যাম, দ্যাট মেক্স প্যারাফ্রেজ সেন্স। করে আমি দেন। এখন করি নাই তো বেসিক্যালি আমি কি আনসাবমিট করে করতে পারবো? হ্যাঁ টাইম আছে না, ও আচ্ছা, আপনি ওকে যতবার মানে ডেডলাইনের আগে যতবার খুশি ততবার রিসাবমিট করতে পারবেন, এখানে কোনো আমি লিমিটেশনই রাখি না। ওকে, থ্যাংক ইউ ম্যাম, এটাই জিজ্ঞেস হচ্ছিল। জাস্ট রিসাবমিট করে দেন। আচ্ছা ম্যাম সুমাইয়া আপনি কি বলছিলেন? আর একটু দাঁড়ান, সুমাইয়ার কথা শেষ। সুমাইয়া আর কি কোনো কোশ্চেন আছে আপনার অ্যাসাইনমেন্ট নিয়ে? আচ্ছা ঠিক আছে, তারপরে অন্য আর কেউ? ম্যাম যে 4টা হেডলাইন দেওয়া হয়েছে ওইগুলো কিভাবে অর্গানাইজ করব, মানে মানে হেডলাইন গুলো কি লিখতে হবে, মানে হেড মানে হ্যাঁ 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 হেডলাইন গুলো অনুসারে আপনি মানে হেডলাইন গুলো লিখে হচ্ছে প্যারাগ্রাফ করে লিখে দিবেন, মানে একটা ইন্ট্রো থাকবে,
হ্যাঁ, আপনি ডেফিনেশন মানে ইটা থিওরিটা ডিসক্রাইব করবেন, ডিফাইন করবেন। দেন হচ্ছে আপনি আপনার মুভি নিয়ে যেই মানে অ্যানালাইসিসটা সেটা করবেন আর একটা কনক্লুশন দিয়ে দেবেন, এই তো। একদম বেসিক ওয়েতে যে অ্যাসাইনমেন্ট গুলো করে ওটাই একদম মানে একদম বেসিক ওয়েতে অ্যাসাইনমেন্ট। আমরিন ম্যাম, I ওকে have ম্যাম। idea about Google Classroom but can't find any. আচ্ছা আমরিন, আপনার কাছে আমি পরে আসছি, আমি আপনার কথা কিছুই বুঝতে পারি। আচ্ছা, আর কেউ? ফারিহা বিনতে আব্দুল্লাহ, আপনি বলছেন, আপনি হ্যান্ড রেজ করেছেন। জি ম্যাম, আমি আপনাকে মেইল করেছিলাম ক্লাসের আগে যে ওভারঅল একটা ডেমনস্ট্রেশন লাগবে। অ্যাসাইনমেন্টের জি 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 ম্যাম, আপনাকে মেইল করেছিলাম। কিছুই না, যে হচ্ছে যে আপনার দুইটা থিওরি দিয়েছি, দুইটা থিওরির আন্ডারে কনফ্লিক্ট, একটা হচ্ছে কনফ্লিক্ট থিওরি, একটা হচ্ছে ফাংশনালিস্ট থিওরি। আপনি জাস্ট কনফ্লিক্ট থিওরির আন্ডারে কিন্তু মার্কসিজম মানে এক্সটেন্ডেড যে অংশটা সেটা নিয়েও একটু কথা বলবেন, মানে কনফ্লিক্ট থিওরি নিয়ে কথা বলবেন এবং হচ্ছে মার্কসিজম নিয়েও সাথে কথা বলবেন। অন দি আদার হ্যান্ড হচ্ছে আপনার নিয়ে কথা বলবেন। ফাংশনালিস্ট থিওরি আছে, ফাংশনালিস্ট থিওরির আন্ডারে আমরা দুইজনের ভিউ দেখি, সো দুইজনের ভিউ নিয়ে আপনাকে কথা বলতে হবে। ম্যাম, ওয়ান্ট দ্য অ্যাসাইনমেন্ট বি ভেরি সিমিলার, সবারটা লাইক ওভারল্যাপ করবে না, তখন সিমিলারিটিস আসি পড়বে না একটা? না, কখনোই আসে না। কেন হচ্ছে এটা হচ্ছে ওয়ে অফ রাইটিং, মানে আপনি যেই ওয়েতে যেই ভাবে করে লিখছেন হুবহু সেম কখনো হচ্ছে হ্যাঁ, আপনার বাট আমাদের মেটাফোরের যে অ্যানালাইসিস গুলা ওগুলা হুম, ওগুলো তো সেম হবে সবার। হ্যাঁ অবশ্যই হবে, কিন্তু সেন্টেন্স সেম হবে না। ওকে ওকে, হ্যাঁ মানে ডেফিনেটলি। এখানে তো হচ্ছে যে সেন্টেন্সের স্ট্রাকচারের উপর বেস করে ওরা সিমিলারিটি দেখে, হুবহু সেম একটার পর একটা ওয়ার্ডিংও সেম হয় না, হুবহু গট ইট। হয় না যদি না আপনি কপি পেস্ট করেন। ম্যাম, আমার একটা কোয়েশ্চেন ছিল মুভি থেকে। আমরা মুভিতে যেমন দেখেছি যে লাস্টে চিহিরো জাস্ট হচ্ছে আর কি ওর ইন্ডিপেন্ডেন্সটা পায়, বাট বাদ বাকি যেই মানে সোসাইটিটা ছিল, যারা ওয়ার্কার ছিল, they did not get their independence. হ্যাঁ, And আরেকটা যেটা দেখা যায় যে লাস্টে চিহিরোকে মানে ইন্ডিপেন্ডেন্ট করতে মানে that society helped them. So can we refer them as classless সোসাইটি হেল্প দেম। society? জি মিস, সরি বুঝিনি। সোসাইটি কি হেল্প করেছিল? They supported her. There are চিহিরোকে। some people who supported her. হ্যাঁ, কিন্তু খুবই নিশ অ্যামাউন্টের পিপল। মানে পয়েন্টটা মিস এখানে লাস্টে একটা এরকম এখানে সিন ছিল যে সবাই হচ্ছে যে চেয়ার করছিল যে জি জি চিয়ার করছিল, মানে রুবাবা হচ্ছে ওকে হুম, ইয়া করতে চাচ্ছিল না, ওকে ফ্রি করতে মানে চাচ্ছিল না, পয়েন্টটা or was trying to exploit her again. হ্যাঁ তখন এক্স্যাক্টলি। হচ্ছে প্রোটেস্ট করলো ওর ওয়ার্কাররাই। এখানে বিষয়টা হচ্ছে যে কিন্তু ক্লাস ইটা কিন্তু সোসাইটিতে কিন্তু ভাঙেনি। জি ম্যাম, এটাই বলতে চাচ্ছিলাম। সো উই ক্যান নট রিয়েলি রেফার দেম অ্যাজ না আ ক্লাসলেস সোসাইটি। না এক্স্যাক্টলি, কেন হচ্ছে ইনফ্যাক্ট আপনি যদি বর্তমান মানে আমাদের সোসাইটিও দেখেন, আমরা কিন্তু বিভিন্ন সময় হচ্ছে যে বিভিন্ন আন্দোলন বা এই যে শ্রমিক আন্দোলনগুলোকে কিন্তু অনেক সাপোর্ট করি, কিন্তু সোসাইটি কিন্তু ভাঙে না, আমরা কিন্তু সেম কামলাই খেতে যাচ্ছি। হ্যাঁ, মানে পয়েন্টটা এটা যে সেখানে হচ্ছে এই ক্লাস সে হচ্ছে মানে যেই হায়াকো মিয়াজাকি দেয়নি, কি বলে আপনার মানে এই যে ক্লাসলেস সোসাইটির কনক্লুশনটা দেয়নি, এবং আপনিও এটা বলতে পারেন যে হচ্ছে যে সে এই পর্যন্ত গিয়েছে বাট ক্লাসলেস সোসাইটি হবে সেরকম কোনো কিছু আমরা দেখি। ওকে ম্যাম, এটার পেছনে আপনি ক্লাসে একটা হচ্ছে মানে রিজন বলেছিলেন যে কারণ এই ক্লাসলেস সোসাইটিটা হচ্ছে না পসিবল না। বিকজ যে proletariat society, they oftentimes মানে conspire against each other, like they exploit against each other to thrive in the society পাওয়ারের জন্য। মানে সেই জিনিসটা কিন্তু দেখা গেছে, যেমন যখন হচ্ছে গোল্ড কয়েন্স গুলা ডিস্ট্রিবিউট করা Yes. হচ্ছিল, এভরিওয়ান ওয়াজ ট্রাইং টু ক্যাচ ইট আপ। এন্ড মানে এখান থেকে হচ্ছে তাহলে ওই পার্টটা আর কি ডিসক্রাইব করবো যে কেন ক্লাসলেস সোসাইটিটা হচ্ছে না, মানে এটা ওইটার একটা রিজনিং হতে পারে, রাইট? ইয়েস, ওকে। এক্স্যাক্টলি। ম্যাম, তাহলে এটা কি ক্রিটিসিজমের মধ্যে রাখবো যে কার্ল মার্কসের?
আপনি কিভাবে করে দিবেন এটা আপনার উপরে, কিন্তু আমরা কিন্তু ক্লাসলেস সোসাইটি দেখিনি মুভির মধ্যে। হ্যাঁ, তো মানে আপনি এটা বলতে পারেন যে ইভেন তো হচ্ছে যে আমরা কনফ্লিক্ট থিওরিতে পড়েছি যে ক্লাসলেস সোসাইটি হয়ে যাবে, কিন্তু আমরা মুভিতে এরকম কোনো কিছু দেখতে পাই। হ্যাঁ, আমরা দেখেছি যে চিহিরো হচ্ছে একাই হচ্ছে এখান থেকে বের হয়ে যাচ্ছে। কেননা দেখেন এখানে একটা বিষয় ফারিহা যেই মানে যেটা পয়েন্ট আউট করছে, অন্যরাও কিন্তু ছিল এখানে, লিন ছিল, তারপর অন্যান্যরাও ওয়ার্কার ছিল, তারা কিন্তু বের হয়নি। তারা তো ফলস কনসিয়াসনেস এর মধ্যে, তারা লিনের তো মনেও নাই সে কোত্থেকে এসেছে। হ্যাঁ, তারা জানে যে তারা এক্সপ্লয়েটেড হচ্ছে, কিন্তু তাদের কিন্তু যাওয়ার কোনো জায়গা নেই। সো ক্লাসলেস সোসাইটি তো এখানে হয়নি, শুধু বের হয়ে চলে এসেছে, একজন বের হয়ে চলে এসেছে আমাদের প্রোটাগনিস্ট, তার বাবা মাকে নিয়ে। সো মানে হচ্ছে যে আপনি এটাকে ক্রিটিসিজম আপনি উল্লেখ করতে পারেন যে এটা হচ্ছে আসলে ক্রিটিসিজম হিসেবে আমরা কনসিডার করি। হ্যাঁ, সো মানে আপনি আপনার মানে ওই যে অ্যানালাইসিসটা বা ডিসকাসটা কিভাবে করবেন ইজ টোটালি আপ টু ইউ। ওকে, সৈকত? ম্যাম জেনিবাজ একটা গ্রুপ বানাচ্ছে আলাদা করে, এটা যে ও একটা রেভলিউশনের জন্য বানাতে যাচ্ছে, এটা কি বলা যায়? হ্যাঁ, আপনি রিটার্ন বলতে পারেন। হ্যাঁ, কিন্তু এগেইন আমরা কিন্তু মানে কোনো কিছু দেখিনি। হ্যাঁ, তো আপনি জাস্ট এখানে যেটা করেছে মুভিতে, এটা ওপেন এন্ডেড রেখে দিয়েছে যে ইসেও কিন্তু কনফ্লিক্ট থিওরিতেও কিন্তু বলেছে এটা হবে। হ্যাঁ, কিন্তু যখন কনফ্লিক্ট থিওরিটা ছিল তখনও হয়নি এবং এখনো আমরা দেখতে পাচ্ছি না। সো মানে ব্যাপারটা হচ্ছে যে হয়তো রেভলিউশন হবে, হয়তোবা মানে হবে না, অথবা হচ্ছে হলেও ফেইল করবে। হ্যাঁ, এরকম একটা অবস্থায়। সো মানে ইউ ক্যান মেনশন দ্যাট, কিন্তু এর থেকে সামনে আর এগোবে না জিনিসটা। মানে ক্লাসলেস সোসাইটি ওখানে আপনি দেখাতে পারবেন না। ওকে মিস। আচ্ছা, আর কেউ কোনো কোশ্চেন? জি, সামিহা বলেন। ম্যাম আমার অ্যাকচুয়ালি কনসালটেশন লাগতো আজকে, হয়তো আমি আসতামও যে আমার ইয়ের জন্য আপনি কি সবাই চলে গেলে কথা বলতে চান, হ্যাঁ ইট ওন্ট বি আ প্রবলেম অ্যাকচুয়ালি। নাকি হচ্ছে আপনি এখনই কোশ্চেন করতে চান? না না, আমার অ্যাকচুয়ালি মার্কসিজম নিয়ে একটু আন্ডারস্ট্যান্ডিং লাগতো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে, ইন দ্যাট কেস নাজিফা আপনি বলেন। ফাংশনাল থিওরিতে তো ইয়োবাবা লিডার, তো এটাকে ব্রডে তো এক্সপ্লেইন কিভাবে করব? এই লেখাটা কিভাবে করে আপনি লিখবেন সেটা তো আমি বলি না, মানে আপনি যে বললেন না দুইটা জিনিস আসতে হবে, ওই দুইটা জিনিস মেইনলি কি? কোন দুইটা জিনিস? মানে হচ্ছে আমি বলেছি ফাংশনালিস্ট থিওরির মধ্যে দুইটা ভিউ তো থাকতে হবে। মানে দুইকেই মানে রবার্ট মার্টিন দুইজনের কথাই লিখবেন না, এটা কথা। ও আচ্ছা, জিনিস। আচ্ছা আচ্ছা, যদি আর কারোর কোনো কোশ্চেন না থাকে দেন থ্যাংক ইউ সো মাচ। আমি না আপনাকে ভুলে দুইবার মেল করেছি। আচ্ছা, ঠিক আছে, নো তো ফার্স্টে যেটা মেল করেছি ওটাই মেল, সেকেন্ডটা ভুলে করেছি। আচ্ছা, ঠিক আছে, ওকে, আমি ফার্স্টেরটাই হচ্ছে আপলোড করে দেব। সেকেন্ডটা তো আমি ফোন থেকে করেছি, আমার একটা ওই ফোনে দেখতে যে হাইলাইট হয়ে গেছে, ওটা আমি ডাউনলোড করে করেছি, তো ওইটা একটু প্রবলেম। সেকেন্ডটা নো ওয়ারিস, আমি যেটা করেছি যেটা আপনি বলার পর ওইটা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ও ফারিহা। ম্যাম, আমি আস্ক করতে চাচ্ছিলাম যে আমাদের কি এখানে কোনো এক্সাম্পল ইউজ করা লাগবে অ্যাপার্ট ফ্রম দ্য মুভি অ্যানালাইসিস? নো, নট এট অল, কোনো দরকার নাই। আপনার 1000 ওয়ার্ডেই আপনি হিমশিম খেয়ে যাবেন। আর আরেকটা কথা ম্যাম, আপনি ক্রেডিট কার্ডের একটা কথা বলেছিলেন যে হচ্ছে যখন খাওয়ার সিনটা আছে ওইখানে বলেছিলেন যে ফলস রিয়ালিটি, ফলস কনসিয়াসনেস, which was made up by ইবাবা। ফারিহা, আপনার জন্য কত মানুষ যে এখানে ওয়েট করছে, আপনার কোনো আইডিয়া আছে? আপনি কথা বলছেন, আপনি অ্যানসার দিয়ে দিচ্ছেন এন্ড তারা শুনছে। না ম্যাম, এটার কোশ্চেনটা ছিল যে আমি এখানে ক্রেডিট কার্ডের সাথে কিভাবে মানে লিংক আপ করব ফলস রিয়ালিটিটা, এটা আমি জানতে চাচ্ছিলাম। প্লিজ ম্যাম, ওইটা তো অলরেডি একটা ছিল না, মানে
ওটা তো একটু অলরেডি চিন্তা জানি যে করেন এটা ফারিহা, এখানে সবাই অ্যান্সার পেয়ে যাচ্ছে, ট্রাস্ট মি। আচ্ছা, আ- আপনার হচ্ছে, আমরা এটা নিয়ে কথা বলেছিলাম, ফলস কনসিয়াসনেসটা কিন্তু হচ্ছে মার্কসিজমের আন্ডারে আইডিওলজি কন্ট্রোল করা। হ্যাঁ, এটা নিয়ে বিষয়টা ছিল যে কিভাবে করে বিভিন্ন ওয়েতে আপনার আইডিওলজিটা কন্ট্রোল করছে, ডকুমেন্টেশনের মাধ্যমে হতে পারে, আপনাকে একটা ফলস রিয়েলিটির মধ্যে রেখে হতে পারে। হ্যাঁ, আহ, বা হচ্ছে যে, এবং এই ফলস রিয়েলিটির মধ্যেই আমি বলছিলাম যে এই যে ক্রেডিট কার্ডটা ইটস আ ট্র্যাপ, এবং আপনাকে কন্টিনিউয়াসলি মানে কনজিউম, মানে একজন কনজিউমার হিসেবে আপনাকে আরো বেশি, মানে মানে আরো বেশি, আরো বেশি এরকম করে এক ধরনের আহ, মানে আপনার চাহিদা বাড়াবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনাকে ফিল করাবে যে ইউ ক্যান বাই এনিথিং। হ্যাঁ, দ্যাটস দ্য পয়েন্ট। কিন্তু অ্যাকচুয়ালি ইউ কান্ট, কেননা ওইটা একটা লোন, ওটা আপনার কিন্তু না। এবং ওই টাকাটা আপনি অ্যাকচুয়ালি আপনি হিসাব করছেন, ও আচ্ছা আমার ফর এক্সাম্পল একদম বেসিক লিমিট হচ্ছে ম্যাম এটা 3 না, থেকে এটা না 5 লাখ। ম্যাম, ম্যাম তাহলে এটা না, আই মিন মানে ওরা তো অলরেডি একটা ইয়াতে ছিল, ওরা তো অলরেডি একটা ফলস লাইফ ছিল যখন ওরা হচ্ছে খাওয়া দাওয়া করছিল এন্ড ক্রেডিট কার্ডের কথাটা হুম উঠলো। হুম হুম তো আপনি হুম। বলেছিলেন ওই পার্টটা হচ্ছে ক্লাসে একদিন বলেছিলেন মুভিটা হ্যাঁ, ওই এক্সপ্লেন পার্টটা, করার সময়। হ্যাঁ জি। ওই পার্টটা তো হচ্ছে যে তারা হচ্ছে মানুষ থেকে আহ মানে পিগ হয়ে গেল কেন? কেননা তো চিহিরো তো হয়নি, চিহিরো খায়ও নি। হ্যাঁ, কেন চিহিরো তো ছিল না, ওরা ছিল। এই জন্য ওরা যখন মানে ইর মধ্যে চলে গেল, স্পিরিট ওয়ার্ল্ডে তারা পিগ হয়ে গিয়েছে। তাদের একদম অ্যাকচুয়াল যে মানে রিয়ালি মানে তার যে সে যে কনজিউম করতে 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 তার ওই মানুষ ফর্ম সে নাই করে ফেলেছে। হ্যাঁ, কেননা তারা অলরেডি এখানে ছিল। আপনি ব্যাপারটা বোঝেন, চিহিরো যে ওয়ার্ল্ডে আবার ব্যাক করলো, সেই ওয়ার্ল্ডটাও কিন্তু না, মানে কোনো কি বলবো, মানে ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ড কিনা, বা মানে সেটা কিন্তু ক্লাসলেস সোসাইটি না। হ্যাঁ, তো ওইখান থেকে যারা এসছে, আপনি কেন এক্সপেক্ট করছেন যে তারা ক্যাপিটালিস্ট হবে না, বা প্রোলেটারিয়েট হবে না? ওর বাবা মা তো প্রোলেটারিয়েট ছিল, ও আচ্ছা ম্যাম। ওয়ার্কিং ক্লাস ছিল। সো ওরা ওই মেন্টালিটি নিয়ে এসেছিল। কিন্তু থ্রু আউট ইর জার্নি, আপনার চিহিরোর জার্নি, আমরা দেখলাম যে সে এই মেন্টালিটিটা দ্বারা মানে কনজিউমড হয়নি। দ্যাটস আ পয়েন্ট এখানে। হোল হোল জার্নিটাতে হচ্ছে যে সে উল্টা শিখে তারপরে গেল যে আচ্ছা ঠিক আছে, যা আগলিনেস অফ ক্যাপিটালিজম, এটা সে শিখে গিয়েছে। ওকে দ্যাটস অল। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ওকে, রাদিয়া। ম্যাম, আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে Sure. যে ম্যানিফেস্ট ফাংশন আর ল্যাটেন্ট ফাংশনকে আমি মানে মুভির সাথে লিংক আপ করতে পারছি না। রাদিয়া, আপনি তাহলে ওভার থিঙ্ক করছেন, কারণ ইটস দ্য ইজিয়েস্ট ওয়ান। আপনাকে সিম্পলি জাস্ট একটা কাজের কনসিকুয়েন্স চিন্তা করতে হবে, এন্ড দ্যাটস অল। আপনি ওভার থিঙ্ক করেন না, জাস্ট চিন্তা করেন যে কোনো একটা কাজের কথা চিন্তা করেন যেটার কনসিকুয়েন্স এটা হচ্ছে। শেষ। আচ্ছা, আরেকটা হচ্ছে ম্যাম যে ফাংশনাল লিস্ট থিওরি মেটাফোর দিয়ে, মানে এটা মানে মানে হ্যাঁ, বলেন। মেটাফোর হিসেবে কিভাবে ইয়ে করবো এটা বুঝতে পারছি না। মানে আই মিন যে মানে মেটাফোর তো বুঝা যায় যে মানে কোনটা কি ইন্ডিকেট করছে এরকম হ্যাঁ কিছু। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, কোনটাকে কি ইন্ডিকেট করছে। সো ইউ বাবা এখানে কে একটা মানে আপনি কি পাচ্ছেন না এখানে? অ্যাকচুয়ালি আমি তো বলেও দিয়েছিলাম ক্লাস। ম্যাম আচ্ছা ম্যাম, আমি আবার একটু পরে জিজ্ঞেস করি, 1 মিনিট পরে। আমি বলতে পারছি না। মানে আচ্ছা, আপনি বাথ হাউসটাকে সোসাইটি হিসেবে ধরেন, তারপরে হচ্ছে ফাংশনালিস্ট থিওরি আপনি এক্সপ্লেইন করতে পারবেন না এখানে? না ম্যাম, সেটা করেছি, সেটা না ম্যাম। আচ্ছা, আপনি এক মিনিট, এক দুই ম্যাম, মিনিট আমার কথা হচ্ছে যে ম্যাম ইয়ের থেকে মানে ইউ বাবা তো কোনো ইকোনমিক রিটার্ন পাচ্ছে না, তো সেটা ইউ বাবা কোনো ইকোনমিক রিটার্ন পাচ্ছে না? ম্যাম আমার কাছে, আমি তো দেখেছি কিন্তু মনে হয়নি। রাজা, একটু চিন্তা করেন, আপনি আসলে বুঝে যাবেন। হ্যাঁ, আচ্ছা কারণ অবশ্যই ইউ বাবার আন্ডারে এইসব শ্রমিকরা, ইউ বাবা কোনো এই বাথ হাউসের মানে ওন করে, এন্ড ও কোনো ইকোনমিক রিটার্ন পাচ্ছে না।
ম্যাম সবাই তো কাজ করছে কিন্তু আমি মানে মানে এভরিওয়ান ইজ এক্সপ্লয়েটেড এটা আমি বুঝতে পারছি কিন্তু হচ্ছে মানে প্রফিট বলতে যেটা বুঝে বা সেরকম কিছু আমি মানে দেখেও বুঝতে পারিনি। আচ্ছা আমি আমার একটু মার্কসিজম নিয়ে একটু ইয়েতে ডিটেইলে একটু ইচ্ছা মানে কনফিউশন ছিল বেশি। আপনি কোশ্চেন করবেন কেন হচ্ছে অ্যাজ আ হোল আমি তো আবার নতুন করে ক্লাস অ্যাজ আ হোল না ম্যাম, আমি হচ্ছে মানে ইন্টারলিঙ্ক করে ফেলছি মানে দুটা আচ্ছা কনসেপ্ট ঠিক একসাথে। আছে আচ্ছা ঠিক আছে ওকে ওকে তাহলে হচ্ছে আপনাকে আর আরেকজন কে জানি ছিলেন আমরিন মনে হয়, হ্যাঁ ইয়েস, হ্যাঁ আপনাদের দুজনাকে হচ্ছে আমি বুঝিয়ে দেবো। আর বাকিরা থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ বৃহস্পতিবার দেখা হবে, ওই দিন হচ্ছে আমাদের কুইজ 2 হবে। মিস ওয়ান লাস্ট কোয়েশ্চেন। ইয়েস অ্যাসাইনমেন্টে যে ফাংশনাল থিওরি, ওখানে তো ফাংশনাল থিওরি করে জাস্ট ইউবাবা এন্ড চিহিরো এদের এক্সপ্লেন করবো, বাট ডিউকের যে এক্সপ্লেন করেছে ফাংশনাল থিওরি কি এন্ড এগুলো তো এক্সপ্লেন করবো না। কারা বুঝিনি? ওই যে ডিউক। আল্লাহ না, ওগুলো আমি পড়িয়েছি না মিস, আমি সেই জন্য কনফিউজ করছিলাম। না না না, আমি যা পড়াইনি তার চোখেও দেখবেন না, ওগুলা বাদ। ওকে মিস, আমি সেই জন্য কনফার্ম করছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যা পড়াইনি সেগুলো কিছু দেবেন। ওকে থ্যাংক ইউ, আপনারা যান, আমি হচ্ছে আমরিনের সাথে আলাদাভাবে একটু কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ। আমরিন। ম্যাম জি বলেন। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে আমার গুগল ক্লাসরুমে আমি কোনো স্লাইডস ওর কোনো বুকে কোনো কিছু পাচ্ছি না।